বিনোদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে প্রত্যেকদিন দিয়ে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজও একটি গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, সেই খবর দেব আপনাদের। আর আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি রিয়া এবং আমি রয়েছি মৌসুমী আপনাদের সঙ্গে। হ্যাঁ, আর আপনাদেরকে যে খবরটা দেব বলে আমরা এসেছি তা হচ্ছে যে আপনারা সকলেই জানেন গত বছর ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের একটা লড়াই প্রকাশ্যে এসেছিল। তা আপনারা সকলেই জানেন, আমরা সাক্ষী থেকেছি তার। তবে এই লড়াই বহুবার বিভিন্নভাবে বিভিন্ন বৈঠকের মাধ্যমে মেটানোর চেষ্টা করা হয়েছিল। শুরুতে তা কিন্তু হয়নি। আর এই বিবাদটা কি নিয়েছিল? বিবাদ হয়েছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে। তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে কিন্তু ফেডারেশন থেকে ব্যান করা হয়েছিল। কেন করা হয়েছিল? একদমই তাই। দেখো, রাহুল মুখোপাধ্যায়ের একটি ফিল্ম তিনি শ্যুট করছিলেন এবং সেখানে একটি পার্ট, যেটুকুনি খবর, একটি পার্ট কিন্তু তিনি স্টুডিওতে অর্থাৎ পশ্চিমবাংলার স্টুডিওতে না করে তিনি সেই পোর্শনটা শ্যুট করতে বাংলাদেশে যান এবং সেখানে এখানকার টেকনিশিয়ানদের না নিয়ে সেখানকার টেকনিশিয়ানদের নিয়ে কিন্তু তিনি শ্যুট করেন এবং তার ফলে যেটা হয়, এখানকার যে টেকনিশিয়ানরা রয়েছেন পরবর্তী প্রজেক্টে যখন রাহুল মুখোপাধ্যায় কাজ করতে আসেন এবং কলকাতার টেকনিশিয়ানদের নিয়ে, টেকনিশিয়ানরা কিন্তু তার কাজ করতে অস্বীকার করে এবং এতে যে একটা সমস্যা তৈরি হয়েছিল, তার ফলে কিন্তু অন্যান্য পরিচালকরা এবং বিভিন্ন প্রযোজকরা এবং বিভিন্ন সিরিয়ালের পরিচালকরা তারাও কিন্তু সবাই রাহুল মুখোপাধ্যায়কেই সাপোর্ট করেছিলেন। তার ফলে একদিকে পরিচালক এবং আরেকদিকে কিন্তু টেকনিশিয়ানরা, এই যে একটা লড়াই, এই লড়াইটা কিন্তু একটা সাংঘাতিক মাত্রায় পৌঁছে যায় এবং আমরা সকলেই জানি যে টলিপাড়া কিন্তু একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। সেখানে সেখানে কিন্তু সাময়িকভাবে স্তব্ধ হয়েছিল এবং সম্প্রতি সেই বিতর্কের জল এতদূর গড়িয়েছিল যে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ করতে হয়েছিল সেই ঘটনায়। এবং সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক যে চলচ্চিত্র উৎসব, সেখানে কিন্তু সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল পরিচালক এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু এই যে মামলা হয়েছিল, অর্থাৎ আমরা সকলেই জানি যে ফেডারেশনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল এবং মানহানির মামলা করা হয়েছিল, সেই মামলাকারীরা যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম একটি মুখ ছিল পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানেও আরও অন্যান্য পরিচালকরা ছিলেন যারা কিন্তু অভিনেতা হিসেবে বেশ স্বনামধন্য এবং সেই পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু খানিকটা একটু আমরা দেখেছি যে তিনি সঞ্চালকের ভূমিকায়, তাদের এই যে দ্বন্দ্বটা দীর্ঘদিন ধরে চলছিল, সেই দ্বন্দ্বের ক্ষেত্রে তিনি এমন কিছু পূর্বাভাস দিয়েছিলেন যার ফলশ্রুতি কিন্তু আমরা দেখতে পেয়েছি তার একটি ভিডিও বার্তা। একেবারেই, আর এমনই একটা ইঙ্গিত ছিল যেখান থেকে এটা কিন্তু স্পষ্ট হচ্ছে যে এবারে কি ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের এই যে দ্বন্দ্ব মিটতে চলেছে, তা নিয়েই কিন্তু তার কথাবার্তায় এটা স্পষ্ট হয়েছে এবং তার সেই অডিও বার্তায়। একেবারে তাই। এবং সেই অডিও বার্তায় তিনি যে বার্তা পৌঁছে দিয়েছিলেন, আসলে দেখো এই যে ফেডারেশনের সঙ্গে যে পরিচালকদের, তাদের কিন্তু নানান বিষয়ে মতবিরোধ ছিলই এবং মতবিরোধগুলো মূলত কীরকম ছিল না, অনেক সময় তারা দাবি করছিলেন যে তারা হয়তো যে টেকনিশিয়ান, এখানকার টেকনিশিয়ানদের নিয়েই কাজ করতে হবে এবং এখানকার টেকনিশিয়ানরাই টেকনিশিয়ানদের একটা নির্দিষ্ট সময়সীমা তারা কিন্তু বেঁধে দিচ্ছিলেন যে আমাদের এই সময় অর্থাৎ 8 ঘন্টা এই টাইমিংয়ের মধ্যে বা 10 ঘন্টা এই টাইমিংয়ের মধ্যে আমাদের লিমিটেশনটা থাকবে, তার বেশি কিন্তু আমরা কাজ করব না। তার ফলে পরিচালকদের সঙ্গে যে টেকনিশিয়ানদের একটা দ্বন্দ্ব কিন্তু বিভিন্ন বিষয়গুলো উঠে আসছিল। সেখানে কাজের সময়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং পরিচালকরা যেটা বলছেন যে অনেক সময় হয়তো দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট কিছু একটা শুটিং সেটা শেষ করতে হবে আজকের দিনে, কারণ কালকের দিনে হয়তো কাস্টকে পাওয়া যাবে না, হয়তো সেই লোকেশনটা পাওয়া যাবে না, কিন্তু টেকনিশিয়ানরা তারা কিন্তু একটা বলতে চাইছেন যে না, তাদের এই টাইমের মধ্যেই। আর সেই দ্বন্দ্বের জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি এবং এই দ্বন্দ্ব কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং মামলা কিন্তু এখনো পর্যন্ত চলছে। কিছুটা সময় তারা কাজে ফিরলেও এই দ্বন্দ্ব এখনো পর্যন্ত জারি রয়েছে। সেই দ্বন্দ্ব কি এবার কি মিটতে চলেছে, তা নিয়েই কিন্তু আমরা কথা বলছি। একেবারেই তাই। দেখো, কলকাতা হাইকোর্টে মামলা কিন্তু চলছে, কিন্তু সমান্তরালে এই যে ঘটনা আমরা বললাম রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে যে একটা বড়সড় বিবাদ হয়েছিল, যার ফলে টলিপাড়া স্তব্ধ হয়ে গিয়েছিল এবং প্রকাশ্যে এসেছিল টেকনিশিয়ানদের সঙ্গে পরিচালকদের যে বিবাদ এবং সেখানে পরিচালকরা বারবার করে বলতে চেয়েছিলেন যে টেকনিশিয়ানরা যদি কোনো পরিচালককে বয়কট করেন, তাহলে টেকনিশিয়ানদের যদি পরিচালকরা বয়কট করে তাহলে কাজটা কিভাবে হবে, কারণ এটা তো একটা পরিবার, সকলে মিলিতভাবে এখানে কাজ করে, কারণ এখানে শুধু পরিচালকরা কাজ
করতে পারেন না, এখানে শুধু টেকনিশিয়ানরা কাজ করতে পারেন না, এখানে শুধু আর্টিস্টরাও কাজ করতে পারেন না। তাহলে পারস্পরিক একটা মেলবন্ধন তো থাকবেই, এবং সেই মেলবন্ধনের কারণেই একটা প্রোডাকশন নামছে। কিন্তু যদি এই বিবাদ এতটাই প্রকাশ্যে আসে তাহলে কিভাবে একটা সুস্থভাবে কাজ হবে? এমনিতে বাংলা ইন্ডাস্ট্রির নামে কিন্তু অনেকটা দুর্নাম রয়েছে, বাংলা ফিল্ম চলে না, তার ফলে প্রডিউসার পাওয়া যায় না, মানে কেউ আর্থিক বিনিয়োগ করতে চান না, তার ফলে প্রডিউসারের অভাব রয়েছে, ভালো বাংলা ছবি তৈরি হয় না অনেক ক্ষেত্রে, অনেক সময় পয়সার অভাবে কিন্তু সেটা সম্ভবপর হয় না। আবার টেকনিশিয়ানদের বক্তব্য হচ্ছে তারা তাদের প্রাপ্য টাকাটাও অনেক সময় পাচ্ছেন না। এই সবটা নিয়ে কিন্তু তাদের এই বিরোধটা ছিল, এই বিবাদটা ছিল। কিন্তু তাদের এই যে মামলা, সেই মামলা এখনো চলছে, কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদের পারস্পরিক যে এই বিষয়টি, সেটা কতটা ঠিকঠাক হয়েছে, সেটা কতটা ফেডারেশন পারস্পরিক আলোচনার মধ্যে, কারণ বারবার করে এই বিষয়টা আসছে যে পারস্পরিক যদি আলোচনা করে এই বিষয়টাকে মেটানো যায় তাহলেই কিন্তু সম্ভব। এবং সেই জায়গায় অভিনেতা এবং পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলেছেন যে আমাদের নিজেদের সমস্যা যে রয়েছে তা কিন্তু আমরা আমাদের মধ্যে মিটিয়ে নিতে পারি। এবং আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন পরমব্রত চট্টোপাধ্যায়ের যে অডিও বা ভিডিও বার্তা সামনে এসেছে সেখানে কিন্তু তার বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে যে এটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল। কোনটা? এই যে মানহানির মামলা করা হয়েছিল, সেই মামলায় যতজন ছিলেন অর্থাৎ পরিচালক যে ছিলেন তাদের মধ্যে একজন পরমব্রত চট্টোপাধ্যায়। আর তিনি বলছেন যে সেই সময় এটা একটা হঠকারী সিদ্ধান্ত, কারণ কিছু ভুল মানুষের কথায় এই সিদ্ধান্ত কিন্তু তারা নিয়েছিলেন। মানে একটা জিনিস দেখা যাচ্ছে সেই বিতর্কটা কিন্তু আসলে ভুল বোঝাবুঝির কারণে, এটাই রিয়ালাইজেশন পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু দেখো এখানে তো আরো অন্যান্য পরিচালকরাও রয়েছেন, তারাও কি একই জিনিস ভাবছেন? এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা এই মুহূর্তে। এবং এরপর সেই জায়গায় দাঁড়িয়ে ফেডারেশনের একটা বক্তব্য রয়েছে। ফেডারেশনের থেকে যেটা বলা হচ্ছে যে কম খরচে ইন্ডিপেন্ডেন্ট ছবি করার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এবং গতকালও একটি ফেডারেশনের তরফে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখানে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস তিনি কিন্তু বেশ কিছু বক্তব্য রেখেছেন এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে। কি সেই বার্তা, সে বিষয়ে আমরা নজর রাখি। একদমই তাই। দেখো এই যে গতকাল ফেডারেশনের যে সভাপতি তিনি স্বরূপ বিশ্বাস, এবং তিনি কিন্তু একটা সাংবাদিক বৈঠক করেছেন, প্রেস মিট করেছেন, এবং সেখানে দুটো বিষয় নিয়ে কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি ঘরে ফেরা এবং দ্য একাডেমি অফ ফাইন আর্টস। আপনারা সম্প্রতি জানেন যে এই ফিল্মটিকে নিয়ে কিন্তু ফিল্মটির রিলিজ আটকে দেওয়া হয়েছিল এবং সেটা নিয়ে একটা বিতর্কের জন্ম হয়েছিল, কারণ এই ফিল্মটি একটা স্বাধীন বিষয়ক একটি ফিল্ম। এই ফিল্মটি কেন রিলিজ হবে না এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব ছিল। যাই হোক, শেষ পর্যন্ত সেই দ্বন্দ্ব কাটিয়ে ফিল্মটি রিলিজ হয়েছে। যেটা বলা হচ্ছে যে এই ফিল্মের যিনি প্রযোজক তিনি হলেন গিয়ে প্রমোদ ফিল্মস। যেটা কমপ্লেন ছিল যে প্রমোদ ফিল্মস কিন্তু টেকনিশিয়ানদের বকেয়া ঠিকঠাক মতোভাবে মেটাননি, যে কারণে কিন্তু এই ফিল্মটা রিলিজ আটকে দেওয়া হয়েছিল। কিন্তু আপাতত সমস্ত কিছু বিষয়ে মিটমাট করে কিন্তু এই ফিল্মটির রিলিজ করা হয়েছে এবং স্বরূপ বিশ্বাস আরও অনেকগুলো বিষয় ক্লিয়ার করেছেন এবং তিনি যে সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তার সঙ্গে সেই পরিচালক রাহুল মুখোপাধ্যায় ছিলেন এবং ছিলেন পাভেল এবং তাছাড়া অন্যান্যরাও ছিলেন। এবং যে বিষয়গুলো তারা পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি এই পরমব্রত চট্টোপাধ্যায়ের যে স্বীকারোক্তি, যে তার ফিরে আসা, সেটাকে ঘরে ফেরা বলে আখ্যা দিয়েছেন। এবং তিনি বলেছেন যে যদি সবাই তার এই যে মনোভাব, যেটা ভুল বোঝাবুঝি, সেটা মিটিয়ে ফিরে আসতে চান, তাদের সাদরে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং এটা একটা পরিবার এবং এখানে সবাই মিলে আমরা কাজ করতে চাই, এমনটাই কিন্তু স্বরূপ বিশ্বাস বলেছেন। এবং যে অভিযোগটা ছিল যে দেখো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তৈরি করতে গেলে অনেকেই বলছেন যে বাইরে থেকে যদি আমরা টেকনিশিয়ান নিয়ে কাজ করি তাহলে আমাদের অনেক কম খরচায় হয়ে যায়। তিনি কিন্তু বলছেন যে এখানেও আপনারা কিন্তু এখানকার টেকনিশিয়ান নিয়ে কম খরচে করতে পারবেন, কম খরচে ছবি বানাতে পারবেন, রিল বানাতে পারবেন, এই সমস্ত কিন্তু ফেডারেশনের তরফে বলা হচ্ছে। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাইরে যে ছবিটা কম খরচে কম বাজেটে যারা করতে চাইছেন তারা কিন্তু ফেডারেশনে এসেও করতে পারেন। একেবারেই তাই। এবং তার সঙ্গে সঙ্গে রাহুল মুখোপাধ্যায়, যাকে নিয়ে সেই দ্বন্দ্বের সূত্রপাত, তিনি কিন্তু একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লিয়ারভাবে বলেছেন যে ফেডারেশন কোনো জুজু নয়। এটা তার রিয়ালাইজেশন যে ফেডারেশন কোনো জুজু নয়, দিশা দেখানোর কাণ্ডারি, এমনটাই তিনি বলেছেন। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলেছেন যে অন্যের বুদ্ধিতে না চলাটাই উচিত এবং সেখানে নিজের বুদ্ধি এবং নিজের যে সংগঠন, সেই সংগঠনের দেখানো পথ, কারণ সংগঠন সঠিক রাস্তা দেখাবে এবং সংগঠনের যদি সঠিক রাস্তা দেখানো পথেই
আমরা চলতে পারি তাহলে আমাদের সামনে কিন্তু যে আমাদের সমাধান সূত্র সেটা কিন্তু আমরা দ্রুত দেখতে পাবো। পাভেল বলে যিনি ছিলেন পরিচালক, তিনিও কিন্তু বলেছেন যে স্বাধীন পরিচালকদের সঙ্গে এমন কোনো দ্বন্দ্ব কিন্তু ফেডারেশনের নেই, বিরোধ কিন্তু একেবারেই নেই এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু সঠিক রাস্তা আমরা দেখতে পাবো। এবং যে ফিল্মটির কথা বলা হচ্ছিল অর্থাৎ দ্য একাডেমি অফ ফাইন আর্টস, সেখানে যে পরিচালক জয়ব্রত দাস তিনি কিন্তু বলছেন, তিনি তার রিয়েলাইজেশন বলছেন এবং তিনি বলছেন যে একটা ভুল ভাল তাদের বোঝানো হয়েছিল, ভুল একটা পথ দেখানো হয়েছিল, যেখানে কিন্তু মামলাটা করা হয়েছিল এবং সেই মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে, কিন্তু যেটার কোনো প্রয়োজন ছিল না। এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের কথায় বারবার স্পষ্ট হচ্ছে, তিনি বলছেন যে তাদের যে একটা অফিস ঘর রয়েছে সেখানে এসে আলোচনা করা হোক, সেখানে এসে তাদের দ্বন্দ্বটা মেটানো হোক। এবং পরমব্রত চট্টোপাধ্যায় আরও একটা বিষয় বলেছে যে তিনি আইনি পথে এই মুহূর্তে নেই এবং ভবিষ্যতেও কোনো দিনও কিন্তু তিনি আইনি পথে যাবেন না, কারণ আইনি পথে যাওয়াটা কোনো সলিউশন নয়, সলিউশন পারস্পরিক আলাপ আলোচনা। একবার ভেবে দেখো, গত বছর যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তোমরা কথা বলে তোমাদের সমস্যা মিটিয়ে নাও, কারণ এটা একটা পরিবার, এখানে সবাই পরিবারে কারোর সঙ্গে দ্বন্দ্ব হলে কি পরিবার ছেড়ে কেউ বেরিয়ে আসে না, তার নামে আইন মামলা মোকদ্দমা করে, এমনটা তো নয়। অর্থাৎ পারস্পরিক আলোচনার মাধ্যমে কিন্তু যে কোনো বড় সমস্যার সমাধান সম্ভব। এখন আপাতত এটাই দেখা যে অন্যান্য যে পরিচালকরা রয়েছেন যারা এই মামলাকারী হিসেবে যাদের নাম রয়েছে তারা কোন পথে হাঁটেন, তারাও কি পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো তাদেরও রিয়েলাইজেশন হয়, নাকি তারা তাদের পথেই একেবারে দৃপ্তভাবে থাকেন, এটাই কিন্তু এই মুহূর্তে দেখার। তাই একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে, আর নিশ্চয়ই নজর থাকবে আপনাদেরও।